লেখিকা মৌসুমী বিশ্বাসের হিসেব। কি আজ অনেক বেটার ফিল করছেন তো? আর চিন্তার কিছু নেই। ঈশ্বর আপনার জীবন এইবারের মতো ফিরিয়ে দিয়েছেন। এবার বাড়ি গিয়ে নিয়মের মধ্যে থাকুন। যে জীবন ঈশ্বর আপনাকে যৌতুক হিসেবে দান করেছেন, সেই জীবনের একটি মুহূর্ত অপচয় করবেন না। সৎকর্ম, সৎ চিন্তায় নিজেকে ব্যস্ত রাখুন, দেখবেন ভালো থাকবেন। ডাক্তারবাবুর মুখে কথাগুলো শুনে তন্ময় ম্লান হাসে। তন্ময় হঠাৎ করে বাড়ির মধ্যেই মাথা ঘুরে পড়ে যায়। ওর বউ পাড়াপড়শিদের সাহায্য নিয়ে শহরের সবচেয়ে নামকরা ওদের বাড়ির নিকটবর্তী একটি বড় বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। প্রেশার হাই হয়ে গিয়ে মাইল্ড স্ট্রোক। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এবং ডাক্তারবাবুদের ঐকান্তিক তৎপরতায় তন্ময় এই যাত্রায় প্রায় মৃত্যুর দুয়ার থেকে অনেক পুণ্যের জোরে আবার সংসারে ফিরে এসেছে। ছেলে খবর পেয়ে ছুটে এসেছিল। কিছুক্ষণ থেকে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে বেরিয়ে গিয়েছিল। ওর শ্বশুর বাড়ির লোকজন পরে এসেছিল। বৌমা এখনো সময় পায়নি, ওর ডিউটি আছে, পরে সময় পেলে নিশ্চয়ই আসবে। তন্ময়কে নমিতা আশ্বাস দেয়। তন্ময় সারা জীবন ভালো কর্মের উপাসক। জীবনে কুচিন্তা, কুভাবনা ওর মনের চৌহদ্দিতে কখনো প্রবেশাধিকার পায়নি। তন্ময় অন্তত এই ভেবে নিজের মনকে প্রবোধ দেয়। তন্ময় ছোট থেকে খুব বৈষয়িক আর আত্মসচেতন। ওর দাদা যখন গ্র্যাজুয়েট হয়ে বৃথা চাকরি চেষ্টা না করে চাষাবাদ করে সংসারে জোয়াল ধরার জন্য বাবার সঙ্গ দিল, তন্ময় তখন চাকরি করে নিজের স্বপ্ন আর সুখের সন্ধানে গ্রাম ছেড়ে শহরে পাড়ি দিল। শহরে এসে একটা মেস বাড়িতে ন্যূনতম ভাড়ায় থাকতে শুরু করলো। তারপর বন্ধু পরিচিতিকে কাজে লাগিয়ে আরম্ভ করলো টিউশনি। একদিকে টিউশনি আর অন্যদিকে নিজের চাকরির প্রস্তুতি চলতে থাকলো একই সরল রেখায়। মাঝে মন হলে, কখনো পড়ানো বন্ধ থাকলে গ্রামের বাড়ি গিয়ে 2-4 দিন থেকে আসতো। বাড়ির সঙ্গে সম্পর্ক ঠিক যেন পাশের বাড়ির শহরের পড়া ছেলেটির সঙ্গে গ্রামতুতো কাকা জ্যাঠার যেমন হয়, ঠিক তেমন। তন্ময় জীবনে একদিন সাফল্যের মুখ দেখল। ওর উচ্চ মাধ্যমিক স্কুলে একটি সরকারি চাকরি হলো। তন্ময়ের পরিশ্রম, চেষ্টা সবকিছু সফলতার মুখ দেখল। তন্ময় চাকরির খবর গ্রামের বাড়িতে গিয়ে খুব দর্প করে বলে এলো। শহরের বুকেই ওর কর্মক্ষেত্র। নিজের কর্ম আর পুণ্যের প্রতি তন্ময়ের আস্থা ক্রমশ বাড়তে থাকলো। স্কুলের কাছাকাছি একটি বাড়ি তন্ময় ভাড়া নিল। একদিকে চাকরির টাকা, অন্যদিকে টিউশনের টাকা। তন্ময়ের ব্যাংকের ঘর ক্রমশ লক্ষ্মীর দয়ায় ফুলে ফেপে উঠল। তন্ময় বাড়ির সঙ্গে কিন্তু সেই আগের মতোই সম্পর্ক বজায় রাখলো। নিজের টাকা ওর একান্ত নিজের। এই টাকা ওর প্রচুর অধ্যবসায় আর পরিশ্রমের ফল। এর ভাগিদার অন্য কেউ নয়। চাকরি পেয়ে তন্ময় বাড়ির সঙ্গে যোগাযোগ আরও কমিয়ে দিতে থাকলো, কারণ বাড়িতে দারিদ্র না থাকলেও স্বাচ্ছন্দ্য নেই। তাই যেখানে নিত্য দারিদ্রের হাহাকার, সেই গ্রামের মাটির সঙ্গে তন্ময় একটু একটু করে সংযোগ কমিয়ে দিতে থাকলো। জন্মদাতা পিতা, স্নেহময়ী মা, আপন সহোদর সবাই যেন ওর মুখের দিকে, ওর কষ্ট করে উপার্জিত অর্থের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই ধারণার বশবর্তী হয়ে তন্ময় একসময় বাড়ি যাওয়া বন্ধ করে দিল। তন্ময় নিজের আখের গোছাতে গিয়ে কোনোদিন বাবাকে মাকে জিজ্ঞেস করেনি, তোমাদের কিছু লাগবে? আমায় বলো, আমি এনে দেব। কারণ একটাই, ওর কষ্টে উপার্জিত টাকার মালিক ও নিজে। সেখানে কারোর কোনো দাবি থাকার কথা নয়, কারোর কাছেও কোনোভাবেই ঋণী নয়। এই ভাবনা ওকে সারা জীবন তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। নিজের পছন্দ মতো একটি মেয়েকে বিয়ে করেছিল, বাড়িতে জানিয়েছিল। বাড়ি যেহেতু কোনো খরচ করতে পারেনি, সেহেতু তন্ময় বাড়তি কিছু জানানোর প্রয়োজনও মনে করেনি। বিয়ের পর অষ্টমঙ্গলা করেই বউকে নিয়ে ভাড়া বাড়িতে উঠেছিল। তারপর নিজের জীবনে একটার পর একটা হিসেবের খাতার অঙ্ক মেলানোর কাজে তন্ময় নিজেকে ব্যস্ত রেখেছে। নতুন বউ, শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি, কারোর কোনো দিনই সেইভাবে সাহচর্য পায়নি। বিয়ের পর থেকে তন্ময় সেইভাবেই বউকে শিক্ষা দিয়েছিল। নিজের এই গোছানো স্বভাবটা তন্ময় নিজের বউয়ের মধ্যেও ইনজেক্ট করেছিল। শহরের বুকে তন্ময়ের 3তলা মার্বেল টাইলস, দামি আসবাব দিয়ে সুসজ্জিত ঝা চকচকে বাড়ি হয়েছে। পাড়াপড়শি শহরে এসে ওর বাড়ির দিকে হা করে অবাক বিস্ময়ে তাকিয়ে থেকেছে। গ্রামে গিয়ে ওর বাবাকে, দাদাকে ধরে তন্ময়ের বাড়ির ভূয়সী প্রশংসা করেছে। কিন্তু সেই বাড়ির চৌহদ্দিতে ওর বাড়ির লোক কোনোদিন সাদরে আমন্ত্রণ পায়নি। যে দাদা নিজে না খেয়ে ভাইকে খাইয়েছে, নিজে নতুন পোশাক না পরে ভাইকে কিনে দিয়েছে, যে মা দুপুরের থালার মাছের পিসটি নিজে না খেয়ে স্কুল ফেরত ছেলের জন্য তুলে রেখেছে,
যে বাবা নিজে পায়ে হেঁটে বাজারে গিয়ে ছেলের টিউশনের জন্য বাড়ির একটিমাত্র সাইকেলখানি যত্ন করে মুছে রেখেছে, সেই সব ঋণ ও প্রতিদিনের গরম গরম কাতলা মাছের ঝোল আর ভাতের সঙ্গে একটু একটু করে বিস্তৃত হতে শুরু করেছিল। তন্ময় যেমন কারোর কোনোদিন উপকারে আসেনি, তেমন ওর দ্বারা কোনোদিন কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। এটাই ওর মনের কাছে, নিজের কাছে বড় সান্ত্বনা। কারোর জন্য কোনোদিন যেমন তন্ময় সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, তেমন নিজের দরকারে কারোর দরজায় কোনোদিন করাঘাত করেনি। নিজের সুখের কথা যেমন তন্ময় কোনোদিন পাঁচকান করতে পছন্দ করে না, তেমন কারোর দুঃখের খবর নেওয়ার জন্য একটিবার কারোর দরজায় পা রাখেনি। এই হচ্ছে তন্ময়। এই জীবনের সম্পূর্ণটাই ওর নিজের, ওর পরিবারের জন্য বরাদ্দ, সেখানে অন্য কারোর প্রবেশাধিকার নেই। তন্ময় যেমন বৈষয়িক, তেমন হিসেব কষে চলা মানুষ। নিজের বাড়িটি করেছে শ্বশুর বাড়ি থেকে 8 ঘন্টার দূরত্বে, যেখান থেকে হাত বাড়ালেই প্রয়োজনে ওই বাড়ির সাহায্য পাওয়া যায়। তন্ময়ের শ্বশুর বাড়ির আর্থিক অবস্থা খুব ভালো। শ্বশুরমশাই সরকারি চাকরি করেন। সময়ে অসময়ে ওই বাড়ির খাবার এই বাড়িতে পৌঁছে যায়। এখানে সম্পর্কের টানাপোড়েন নেই, কারণ এখানে দারিদ্র্যের হাহাকার নেই। তন্ময়ের বউ বাবার একমাত্র মেয়ে, তাই বাবার বাড়ি থেকে তন্ময়ের বউ অনেক কিছুই পেয়েছে, আর ভবিষ্যতে পাবে এই আশা ওদের আছে। সবটাই তন্ময়ের হিসেবের অঙ্কে পরিপূর্ণ। তন্ময়ের একটি সন্তান, পুত্র সন্তান, তাকে তন্ময় ওর মনের মতো করে বড় করে তুলতে চায়। তন্ময় সেইভাবে নিজের বাড়ির সঙ্গে নিজের বউ বাচ্চার ঘনিষ্ঠতা কখনোই হওয়ার সুযোগ দেয়নি। ছোট থেকে ছেলেকে পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ে বাবা ছেলে হাঁটতে গেলেই সহজ পাঠের শিক্ষা ছেলে রন্ধ্রে রন্ধ্রে বপন করেছে। ছোট ছেলেটিরও তাই নিজের গ্রামের বাড়ি, দাদু ঠাকুমা জ্যাঠা জেঠি, এই সব সম্পর্কগুলো নিয়ে কেমন যেন উদাসীন। ওর মনের মধ্যে এই সম্পর্কগুলো নিয়ে কোনোদিন কোনো অনুভূতি হওয়ার সুযোগ তন্ময় দেয়নি। তন্ময় বরাবর চেয়েছে ওর ছেলে ঠিক ওর মতোই তৈরি হোক, আর এই বাসনার বশবর্তী হয়ে তন্ময় একটু একটু করে নিজের একান্ত আপন সম্পর্কগুলো নিয়ে ওর সামনেই কাটা ছেঁড়া করেছে, আর ওই শিশু মনে একটু একটু করে বিষ ঢুকিয়েছে। যদিও সবটাই পরিকল্পনা মাফিক হয়েছে। তন্ময় চায়নি ওর ছেলে বাহিরের দুনিয়া নিয়ে বেশি আগ্রহী হয়ে নিজের জীবনের একটা মুহূর্ত নষ্ট করুক। সেই জন্য তন্ময় সবসময় ছেলের চারপাশে বেষ্টনীর প্রাচীর তুলে তার পাশে নিজে কড়া পাহারায় থেকেছে। তন্ময় আজ সফল। নিজে যেমন বাইরের সম্পর্কগুলো থেকে মুখ ফিরিয়ে নিজের জীবনে সফলতা অর্জন করেছিল, সেই একই পথে ওর ছেলেও আজ সফলতার চরম শিখরে নিজেকে উন্নীত করেছে। বৈভব মানে তন্ময়ের ছেলে আজ শহরের নামকরা ডাক্তার। এক ডাকে সবাই চেনে। তন্ময় তৃপ্ত। ওর নিজের জীবনে যা কিছু অভিপ্সা করেছিল, পরিশ্রমের দ্বারা সবটাই অর্জন করেছিল। বৈভবও আজ সেটাই করেছে। বৈভব নিজেও ডাক্তার ঘরণী এনেছে। ওর শ্বশুর মশাই খুব ধনী। বৈভব নিজের পৈতৃক বাড়ি ছেড়ে শহরে থেকে দূরে শ্বশুর বাড়ির আশেপাশে এক প্রাসাদোপম অট্টালিকা তৈরি করেছে। সেখানে ওরা দুজন থাকে। তন্ময়ও বাড়ি থেকে ডাক পায়, কিন্তু সেখানে যাওয়ার মতো মনের ঐকান্তিকতা অনুভব করে না। ছেলের শ্বশুর বাড়ির প্রতি নির্ভর, নিজের বাবা মা থেকে ওরাই আজ আপন। ওদের জন্য ওই বড় বাড়ির গেট সবসময় অবাধ। তন্ময় সেটা বোঝে। এই বাড়ি মাঝে মাঝে সময় সুযোগ পেলে আসে, তবে কয়েক ঘন্টার জন্য। বৌমা এই বাড়িতে কমফোর্টেবল ফিল করে না। ছেলে বেশিরভাগ সময় একাই আসে। বছরে একবার কখনো দুবার বৌমা আসে, তবে কয়েক ঘন্টার জন্য। ছেলে ঠিক ওর জুতোয় পা গলিয়েছে। তন্ময় সেটা অনুভব করে। তন্ময় ছোট থেকেই ওর মনের ভিতরে যে এর বীজ বপন করেছিল, আজ বয়সের সঙ্গে সঙ্গে মহিরু হয়ে তন্ময়কেই যেন নিঃশব্দে নীরবে বিদ্রূপ করে। হাসপাতালের বেডে শুয়ে তন্ময় ভাবে ওর ব্যর্থতা কোথায়। ওর নিজের জীবনে তো সার্থক, ছেলেও নিজের জীবনে সফল। মানুষের জীবনে ব্যবহারিক জীবনের সফলতাটাই কি সব? তার অন্তরাত্মা সেটা তো কোনোদিন কারোর জন্য শোকাতুর হয়নি, কখনো কারোর দুঃখে দুঃখী হয়নি। আজ জীবনের শেষ প্রান্তে মৃত্যুর দোরগোড়ায় এসে তন্ময় অনুভব করে তার মনুষ্যত্বের ব্যর্থতা।
আজ বাবা মা দাদা সবাই নীল আকাশের অসীম সীমানায় হারিয়ে গেছে, কেউ আর হাতের নাগালে নেই। তন্ময় ইচ্ছা করলেও তাদের আর জীবনের শেষবারের জন্য বুকে জড়িয়ে আলিঙ্গন করতে পারবে না। জীবনে তন্ময় কোনো সম্পর্কের মাধুর্য মনের মধ্যে বেড়ে উঠতে দেয়নি। সব সম্পর্ককেই অম্ল মধুর স্বার্থপর ভেবে নিজের মনকে আর নিজেকে যতটা সম্ভব দূরে রাখার সীমাহীন চেষ্টা করেছে। তন্ময় জীবনে সব পেয়েছে, কিন্তু এখন কেন তন্ময় নিজেও জানে না ওর বুকের ভেতরটা মাঝে মাঝে চিনচিন করে ব্যথা করে। একলা দুপুরে মনটা সেই মেঠো পথ ধরে গ্রামের বাড়ি আবার একবারের জন্য ফিরে যেতে মন ব্যাকুল হয়ে ওঠে। তন্ময় জানে সেটা আর সম্ভব নয়। যে সম্পর্ক তন্ময় নিজের হাতে খুন করেছে, প্রতিদিন একটু একটু করে ক্ষতবিক্ষত রক্তাক্ত হতে দেখেছে, সেই সম্পর্ক আর জোড়া লাগার নয়। তাছাড়া যাদের সঙ্গেও নির্মমতা দেখিয়েছে তারা আর কেউই বেঁচে নেই। তাই আফসোস ওর মনকে প্রতিনিয়ত দুমড়ে মুচড়ে ভেঙে দিয়ে যায়। অথচ এই পাহাড় প্রমাণ দুঃখের ভাণ্ডারও কারোর কাছে উজাড় করে নিজেকে ভারমুক্ত করতেও পারে না। এত বিষাদের মাঝে তন্ময়ের মনটা আজ একটু উৎফুল্ল। কাকু, ভালো আছো? শরীর এখন আগের থেকে ভালো? গলাটা তন্ময় ঠিক চিনতে পারে না, তাই প্রথমে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। কি গো, আমায় চিনতে পারছো না? আমি পাপাই, তোমার দাদার ছেলে। খবরটা রাস্তায় অম্লান কাকুর মুখে শুনলাম। শহরে একটু কাজে এসেছিলাম, তোমার পাশের বাড়ির কাকু, ওই অম্লান কাকু গো, যার বাড়ি আমাদের গ্রামে। ওনার মুখে শুনেই ভাবলাম একবার দেখে যাই, বলেই একটু দম নেয়। জানো কাকু, মা তোমার কথা খুব বলে, তোমাদের তো ফোন নম্বর জানে না, তাই ইচ্ছে হলেও একটু কথা বলতে পারে না। আমায় তোমার ফোন নম্বরটা দেবে গো, মায়ের সঙ্গে তোমার একটু কথা বলিয়ে দেব। তন্ময় চুপ করে শোনে, ওর বুকটা অসহ্য যন্ত্রণায় যেন ফেটে যাচ্ছে। তন্ময় জ্ঞানত অজ্ঞানত অনেক দুঃখ কষ্ট ওদের দিয়েছে। স্বার্থপরের মতো সারা জীবন শুধু নিজের পরিবারের সুখ আর স্বাচ্ছন্দ্য দেখেছে, কিন্তু কোনোদিন নিজের রক্তের শরীরের সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলোর খোঁজ নেয়নি, একটা ফোন কল করেনি। তন্ময়ের আজ সব সার্থকতা যেন এক নিমেষে জীবনের চরম ব্যর্থতা হয়ে ওকে মরমে দগ্ধ করে। আয়, কাছে এসে আমার পাশে বস। তোর আমার কথা মনে আছে? তোর মা কেমন আছে? বাড়ির সবাই ভালো আছে তো? তন্ময়ের চোখে জল। হ্যাঁ কাকু, সবাই ভালো আছে। জানো কাকু, তোমার কথা মা খুব বলে। তোমার মাকে দেওয়া শাড়িটা আজও মা যত্ন করে প্রত্যেক বছর ভাদ্র মাসে রোদে দিয়ে আলমারিতে গুছিয়ে রাখে, আর বাড়ির সবাইকে বলে, এই দেখ তনুর দেওয়া শাড়ি, আজও আমার কাছে অমলিন হয়ে আছে। তন্ময়ের চোখের জল গড়িয়ে পাশে বসে থাকা ভাইপোর হাতে পড়ে। ভাইপো নিজের হাত দিয়ে কাকুর চোখের জল মুছিয়ে দেয়। তারপর চলতে থাকে কত পুরনো দিনের স্মৃতির পাতায় ধুলো পড়ে যাওয়া কথার পুনরাবৃত্তি। নমিতা ঘরে ঢোকে। নমিতাকে দেখেই পাপাই এগিয়ে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে। নমিতার চোখে জল। পাপাই কথা প্রসঙ্গে জানায় গ্রামের প্রাইমারি স্কুলেও শিক্ষকতা করে। বাবা অনেকদিন আগেই চলে গেছে। মাকে নিয়ে ওদের 4 জনের ছোট্ট সংসার। ঘরে একটি ফুটফুটে মেয়ে আছে। পিসির বাড়িতে যাতায়াত আছে। পিসি মাঝে মাঝে মায়ের কাছে আসে। মন আর জায়গা দুটোরই পরিবর্তন হয়। নমিতা তন্ময় মুগ্ধ হয়ে শোনে। তন্ময় যেন সব পেয়েছির দেশ থেকে একটু একটু করে বিচ্যুত হয়ে এক নাম না জানা গুমোট শ্বাসরুদ্ধ 4 দেওয়ালের মধ্যে নিজেকে খুঁজে পায়। তন্ময় মনে মনে ঠিক করে নেয় এবার সুস্থ হয়ে ঘরে ফিরলেই গাড়ি ভাড়া করে ওর সেই চেনা মেঠো পথ ধরে আল জমি পেরিয়ে মাটির ঘরে যাবে। আপন জনের ভালোবাসা, স্নেহ, মমতা সবটুকু চেটে পুটে উপভোগ করবে। সেই আনন্দে ওর চোখের কোণ বেয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ে। নমিতা পাপাইকে জোর করে বাড়িতে নিয়ে যায়। পাপাই প্রথমে নিমরাজি থাকলেও পরে কাকু কাকিমার অনুরোধে ওদের ঝাঁ চকচকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তন্ময় ওদের যাওয়ার দিকে অপলক তাকিয়ে থাকে। তন্ময় জীবনে হিসেব মেলাতে গিয়ে, বেশি হিসেব কষতে গিয়ে জীবনের অনেক অমূল্য রতন খুইয়েছে। আর নয়, জীবনে আর কিছু হারাতে তন্ময় রাজি নয়। এবার থেকে জীবনের সব আনন্দ, দুঃখ, কষ্ট, সুখ আপনজনদের মধ্যে ভাগ করে স্বাদ নেবে। তন্ময়ের খুব সে পুরনো দিনে ফিরে যেতে ইচ্ছে করছে, যেখানে ওর ভালোবাসা দায়িনী মা আছেন, স্নেহবৎসল বাবা রয়েছে, আর সর্বত্যাগী দাদা ওর বাড়ি যাওয়ার পথের দিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। সেই ঘরে আজ ফিরতে ওর মন প্রাণ ব্যাকুল। চোখ বুঝলেই হারিয়ে যাওয়া মানুষগুলো ওর মানসপটে এসে ভিড় করছে, আর বারবার যেন বলছে, একবার আসবি সেই আমাদের বকুল তলায়, যেখানে আমরা 2 ভাই বোন আর আমাদের বাবা মা
তোর বাড়ি ফেরার পথের দিকে তাকিয়ে থেকে থেকে বাবার চোখ ঝাপসা হয়ে ছানি পড়েছিল, আর মায়ের চোখের জল ঝরে পড়ে শুকিয়ে গিয়েছিল। আর একবার আসবি, আয় না। তন্ময় অস্ফুট স্বরে বলে ওঠে, যাব, আমি যাব, তোমরা দেখো, আমি যাবই, যাব। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।